এই যে প্রাইম নাম্বার আমরা আজকে আলোচনা করব, তো প্রথমেই বলবো প্রাইম নাম্বার জিনিসটা কি। প্রাইম নাম্বার হচ্ছে কি, আ নাম্বার হ্যাজ exactly two factors. A number has exactly two factors is said to be prime number. আমরা মৌলিক সংখ্যা তাকেই বলবো যে সংখ্যাটার শুধুমাত্র দুটো উৎপাদক আছে। সেই দুটো উৎপাদকগুলো কি কি, ফ্যাক্টরসগুলো কি কি, 1 and itself। তার মানে মৌলিক সংখ্যার যে দুটো উৎপাদক হয় সেই দুটো উৎপাদক হলো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে সেই সংখ্যাটা। এখন প্রশ্ন হলো, আমরা মৌলিক সংখ্যাগুলোকে কতগুলো ভাগে দেখব বা কি করে বুঝবো যে এটা মৌলিক সংখ্যা হবে কি হবে না, বা এর বেসিক ক্রাইটেরিয়া কি। তো এর কতগুলো আমার নোটস আকারে আমাকে জানতে হবে। এই নোটসগুলোই হচ্ছে পরীক্ষার একটা একটা কোশ্চেন। প্রত্যেকটা লাইন যেগুলো লিখব সেগুলোই কিন্তু একটা একটা কোশ্চেন হিসাবে পরীক্ষাতে আসে। নোটে 1 নম্বর বলবো, প্রথমে বলবো HCF of two prime number is 1। 2 নম্বর বলবো LCM of two prime number is equal to the product of the number। HCF মানে গসাগু, LCM মানে লসাগু। যে কোনো দুটো প্রাইম নাম্বারের গসাগু সবসময় 1 হবে, আর যে কোনো দুটো প্রাইম নাম্বারের লসাগু সবসময় তাদের গুণফল হবে। এখানে একটা জিনিস বলি, এখানে 2 or more লিখে দেব। 2 or more, 2 বা একাধিক যতগুলো প্রাইম নাম্বার আছে তাদের প্রোডাক্ট হবে তাদের এলসিএম, আর 1 হবে তাদের এইচসিএফ। 3 নম্বর পয়েন্ট লিখব, অনলি ইভেন প্রাইম নাম্বার ইজ 2। একমাত্র 2 হলো একটি জোড় মৌলিক সংখ্যা। জোড় মানে আমরা মৌলিক সংখ্যা মানে আমরা অনেকেই জানি যে এগুলো বিজোড় হতে হয়, কিন্তু এক্সেপশনালি হচ্ছে 2। 2 একটা মৌলিক সংখ্যা। কারণটা কি না, 2 এর দুটো উৎপাদক আছে, একটা আছে 1 আর একটা আছে 2। তাহলে যেহেতু 2 এর দুটো উৎপাদক আছে সেই কারণে 2 একটা মৌলিক সংখ্যা, এবং 2 হলো একমাত্র জোড় সংখ্যা যে কিনা মৌলিক। আর কোনো জোড় সংখ্যা মৌলিক নাম্বার হয় না। এরপর আমরা নেক্সট বলবো, আশা করি এটা কপি করা হয়ে গেছে। হয়েছে, মুছে দেবো এটা। হ্যাঁ স্যার। বেশ, নেক্সট বলবো গ্রেটেস্ট এভার প্রাইম নাম্বার। এখনো পর্যন্ত সব থেকে বড় প্রাইম নাম্বার হলো M44। পরীক্ষাতে জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সব থেকে বড় মৌলিক সংখ্যাটির নাম কি? সেই মৌলিক সংখ্যাটা অনেক বড়, অনেক বড়, যার ডিজিটটা হচ্ছে 16 লাখ। এতগুলো তো মনে রাখা সম্ভব নয়, সেই কারণে আমরা এটাকে মনে রাখবো M44 নামে। M44 এটাই হচ্ছে এখনো পর্যন্ত গ্রেটেস্ট প্রাইম নাম্বার। পরীক্ষা হলে খুব কনফিউজিং একটা প্রশ্ন দিয়ে দেয়, M44, M43, M45 ইত্যাদি ইত্যাদি। তো এখানে কি হবে, অ্যান্সার হবে M44। নেক্সট আমরা যাব আচ্ছা, আমরা কি কি বলেছি, হ্যাঁ এবার লিখব সিঙ্গেল ডিজিট স্মলেস্ট প্রাইম নাম্বার। আমি প্রাইম নাম্বারটাকে PN বলছি। সিঙ্গেল ডিজিট স্মলেস্ট প্রাইম নাম্বার হলো 2।
সিঙ্গেল ডিজিট গ্রেটেস্ট প্রাইম নাম্বার, এটা হচ্ছে 7। এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, আর এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 7। এবার বলো 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97। তারপর হলো 2 ডিজিটস স্মলেস্ট প্রাইম নাম্বার, এটা হচ্ছে 11। ঠিক তেমনি 3 ডিজিটস স্মলেস্ট প্রাইম নাম্বার হয়ে যাবে 101। 3 ডিজিটস গ্রেটেস্ট প্রাইম নাম্বারটা হয়ে যাবে 799। আর একটা থাকছে 4 ডিজিট স্মলেস্ট প্রাইম নাম্বার। হ্যাঁ, এবারে আমরা 6 নম্বর প্রশ্নে যাব। 6 নম্বর প্রশ্ন বলছি 2n প্রাইম নাম্বার। 2n প্রাইম নাম্বার জিনিসটা কি? এক্সাম্পলটা দিই তাহলে বোঝা যাবে। 3 5, 5 7, 11 13, 41 43, এগুলোকে 2n প্রাইম নাম্বার বলবো। কেন বলবো না, দেখতে হবে এই যে 3 আর 5 এদের মধ্যে গ্যাপ কিন্তু একটা, 5 7 গ্যাপ একটা, 11 13 গ্যাপ একটা, 41 43 গ্যাপ একটা। যদি প্রশ্ন এরকম একটা প্রশ্ন দিয়ে দেয়, কোশ্চেন, হুইচ ওয়ান of the following is not 2n prime? অপশন এ 11 13, অপশন বি 7 11, অপশন সি 17 19, অপশন ডি none of this। উত্তর কি হবে? আচ্ছা, প্রত্যেকে বলেন উত্তর কি হবে, এদের মধ্যে কোনটা? বি হবে 7 11। 7 11। কারণ আমি বলেছি টুয়াইন প্রাইম নাম্বারটা হচ্ছে কি, তাদের মধ্যে একটা করে গ্যাপ থাকলে তবেই তাকে বলবো টুয়াইন। এখানে এই প্রশ্নটাতে সবাই এই নান অফ দিসটাকে মারার চেষ্টা করে। কিরকম বলবে 7 11 11 13 17 19, এগুলো তো পরপর প্রাইম নাম্বার, তাহলে মনে হয় অ্যান্সারটা নান অফ দিস হবে। কিন্তু উত্তরটা কিন্তু নান অফ দিস হবে না। এখানে 11 এবং 13 মধ্যে গ্যাপ একটা, তার মানে এটা কিন্তু কি হলো, টুয়াইন প্রাইম হয়ে গেল। 17 এবং 19 এদের গ্যাপ কত, একটা, এরা কিন্তু টুয়াইন প্রাইম হয়ে গেল। এই জিনিসটা 7 এবং 11 এদের মধ্যে গ্যাপ আছে 4টি গ্যাপ, তাহলে এটাই হচ্ছে টুয়াইন প্রাইম নাম্বার নয়। তাহলে যাদের গ্যাপ 2 এর বেশি হয়ে যাবে তখন তাদেরকে আমরা কখনো টুয়াইন প্রাইম নাম্বার বলতে পারবো না। হয়েছে, বোঝা গেছে? কারো কিছু ডাউট আছে এটা নিয়ে? হ্যাঁ বলেন। কি বললেন, যাদের গ্যাপ আর একবার বলুন। যাদের গ্যাপ আছে 2 তাদেরকে বলবো, যাদের গ্যাপ একটা করে আছে তারা হচ্ছে টুয়াইন প্রাইম, আর যাদের গ্যাপ একের থেকে বেশি আছে তারা হচ্ছে টুয়াইন প্রাইম নয়। হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, এবারে আমরা আসবো খুব ইম্পর্টেন্ট টপিক, ট্রিপলেট প্রাইম নাম্বার। যতগুলো প্রাইম নাম্বার আছে তাদের মধ্যে এই যে সংখ্যাগুলো 3 5 7 এদের গ্যাপ হচ্ছে দেখেন সব একটা করে। 3 এবং 5 এর মধ্যে একটা গ্যাপ, 5 এবং 7 এদের মধ্যে একটা গ্যাপ। এই সংখ্যাটাকেই বলা হয় ট্রিপলেট প্রাইম নাম্বার। যত প্রাইম নাম্বার আছে
তাদের মধ্যে শুধুমাত্র এই সিরিজটা 357 পরপর তিনটে প্রাইম নাম্বার যাদের মধ্যে গ্যাপ হচ্ছে 1 করে, সেই কারণে এই প্রাইম নাম্বারটাকে বলা হয় ট্রিপলেট প্রাইম নাম্বার। এবারে আমরা যদি এটা না জানতাম প্রশ্নটা কীরকম আসে দেখেন, তাহলে আমরা এটা প্রায় ভুল করে বসে থাকতাম। একটা কোশ্চেন বলি, হুইচ ওয়ান of the following is triplet prime number? ট্রিপলেট মানে কি? ট্রিপলেট মানে ট্রিপলেট, 2 3 5 3 5 7 5 7 11 29। দেখো স্যার বি আনসার। আমরা এখানে শিখে গেছি বলে আমরা বলছি বি, কিন্তু যদি আমরা এটা না শিখতাম তাহলে আমরা কি ভাবতাম, এটা 2 3 5 পরপর তিনটে মৌলিক সংখ্যা, 3 5 7 পরপর তিনটে মৌলিক সংখ্যা, 5 7 11 পরপর তিনটে মৌলিক সংখ্যা, তাহলে বলবো দুস এগুলো তো সবই পরপর তিনটে মৌলিক সংখ্যা বলছে, তাহলে এটা হবে না, তাহলে মনে হয় নান অফ দিস হবে, আর এটাই হচ্ছে ভুল উত্তর। সেই কারণে যেটা আমরা বললাম যে টুয়াইন প্রাইম নাম্বার এবং ট্রিপলেট প্রাইম নাম্বার খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, এগুলো কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। আশা করি কোশ্চেনটা কপি হয়ে গেছে। এটা নিয়ে কারো কিছু ডাউটস আছে কিছু? বেশ। না স্যার। এবার আমরা নেক্সট যাব, খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট। অনলি এটা হচ্ছে 8.8, অনলি স্কোয়ার of a prime number has exactly 3 factors। শুধুমাত্র মৌলিক সংখ্যার বর্গের 3টে করে উৎপাদক আছে। মানে আমাদের যত নাম্বার দেখব, আমরা এই নাম্বার সিস্টেমে যত নাম্বার দেখব 1 থেকে শুরু করে কোটি কোটি, শুধুমাত্র সেই সমস্ত সংখ্যাগুলোর 3টে করে উৎপাদক আছে যারা কিনা মৌলিক সংখ্যার বর্গ। কীরকম? ধরা বললাম 2 স্কোয়ার, সংখ্যাটা কত? 4। 4-এর কটা উৎপাদক আছে? 1 আছে, 2 আছে, 4 আছে। উৎপাদক মানে কি? তাকেই উৎপাদক বলবো একটা সংখ্যা যখন যে যে সংখ্যা দ্বারা ভাগ যাবে সেই ভাগ জাগার সংখ্যাকে বলবো আমি উৎপাদক। তাহলে এখানে 2 স্কোয়ার কি? 4। তাহলে 4-এর আছে এই 3টি উৎপাদক 1 2 এবং 4। তার মানে এই যে বললে 2 স্কোয়ার হলো 4, এই 4-এ 3টি উৎপাদক আছে। আবার যদি আমরা উদাহরণ নিই 7 স্কোয়ার, তার মানে কত? 49। 49-এর কি কি উৎপাদক আছে? একটা আছে 1, একটা আছে 7 আর একটা আছে 49। এর বাইরে কোনো উৎপাদক আর হয় না। সেই কারণে একটা মৌলিক সংখ্যার বর্গের সবসময় 3টে করে উৎপাদক থাকে। এখন আমাকে এই প্রশ্নটা উত্তর নিজেদের দিতে হবে। আশা করি এটা লেখা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। একটা কোশ্চেন বলছি, কোশ্চেনটা হচ্ছে এরকম, হাউ মেনি numbers are there from 1 to 100 which has exactly 3 factors? লেখাটা বুঝতে পারিনি ওখানটাই। কি বুঝতে পারছেন না? কোনখানে? হাউ মেনি নাম্বার আর আমি দেয়ার তো লেখার সময় তো মুখে বলছি, আমার কথাটা তো শুনতে হবে। আমি লিখছি আর বলছি তো, সেই শোনাটাও তো ঠিকঠাক হচ্ছে না। তাহলে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 1 to 100 হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 3 ফ্যাক্টরস। 1 থেকে 100 কতগুলো সংখ্যা আছে যাদের উৎপাদক 3টে করে থাকবে? এটা প্রত্যেকে বের করে আমাকে উত্তরটা দিন।
হ্যাঁ বলবো, হ্যাঁ বলেন। 25টা হবে। কটা হবে? 25। হ্যাঁ। আচ্ছা বেশ। আর কেউ কিছু? খুবই সিম্পল। প্রথম কথা বলেছি, সেই সমস্ত সংখ্যা 3টে করে উৎপাদক থাকবে যারা মৌলিক সংখ্যার বর্গ। আমি এখানে 1 থেকে 100 নেব। 4 9 স্যার 4 9 49 আর না, আমি 20 কটা আছে জানতে চেয়েছি। আমার প্রশ্নটা হাউ মেনি, কটা আছে। আচ্ছা, আমি উত্তরটা বলি এবারে। 2 স্কোয়ার 4, দেখেন এই যে 1 থেকে 100-র মধ্যে আছে। 3 স্কোয়ার 9, 1 থেকে 100-র মধ্যে আছে। আমি মৌলিক সংখ্যার বর্গগুলো নেব, কারণ 3টে করে উৎপাদক কার থাকবে না, শুধুমাত্র মৌলিক সংখ্যার বর্গের 3টে করে উৎপাদক থাকবে, আর কোনো সংখ্যার থাকবে না। তাহলে আমি মৌলিক সংখ্যা একটা একটা ধরবো এবং তার বর্গটাকে নেব, দেখব সেটা 1 থেকে 100-র মধ্যে আছে কিনা। আমি 3 স্কোয়ার নিলাম, 3 একটা মৌলিক সংখ্যা। 5 একটা মৌলিক সংখ্যা, 5 স্কোয়ার কত? 25, 1 থেকে 100-র মধ্যে আছে। 7 স্কোয়ার কত? 49, 1 থেকে 100-র মধ্যে আছে। 7-এর পরে মৌলিক সংখ্যাটা কত? 11। তো 11 স্কোয়ার কত? 121। এটা কিন্তু 1 থেকে 100-র মধ্যে নেই। তাহলে 1 থেকে 100-র মধ্যে আমরা 4টে সংখ্যা পাবো। কোন কোন 4টে সংখ্যা? না 4, 9, 25 এবং 49। এগুলো হচ্ছে কি প্রত্যেকে এক একজন মৌলিক সংখ্যার বর্গ। তাহলে 1 থেকে 100-র মধ্যে আমরা 4টে সংখ্যা পাবো যাদের 3টে করে উৎপাদক আছে। বলেন, এটা কারো কিছু ডাউট আছে কিনা? স্যার এটা কি এইভাবেই বার করতে হবে? এটাকে এইভাবেই বের করতে হবে, এর অন্য কোনো নিয়ম নেই। স্যার বলেন। স্যার 3টে উৎপাদকেরটা রিপিট করে বলবেন? কি বলেছি আমাকে বলেন। 3টে 3টে উৎপাদকেরটা উৎপাদক আমি কি বলেছি? কাদের 3টে করে উৎপাদক থাকবে বলেছি? only square of a prime number. ব্যাস, মৌলিক সংখ্যার বর্গ। তা আমাকে মৌলিক সংখ্যাগুলো দেখতে হবে। তো মৌলিক সংখ্যার বর্গের 3টে করে উৎপাদক থাকবে। তাই বলছি 2 একটা মৌলিক সংখ্যা, তার বর্গটা কত? 4। তার মানে 4-এর 3টে উৎপাদক। 1 2 আর 4, তাই তো? কেন 1 আবার মৌলিক সংখ্যা কি করে হবে? 1-এর তো একটাই উৎপাদক 1। মৌলিক সংখ্যা হতে গেলে তো দুটো উৎপাদক লাগে, তাই না? তা 1টাকে আমরা তো মৌলিক সংখ্যা বলবো না, কেন 1-এর তো একটাই উৎপাদক 1। মৌলিক সংখ্যা হলে তো দুটো উৎপাদক লাগে। হ্যাঁ, তাহলে সেই কারণে কি ফ্যাক্টর হবে? 3। 1 একটা মৌলিক সংখ্যা নয়। তাহলে প্রথম মৌলিক সংখ্যা কি? 2। আমি লিখে দিয়েছি সব থেকে স্মলেস্ট প্রাইম নাম্বার 2। তা 2-এর বর্গ 4। তাহলে 1 থেকে 100-র মধ্যে তো 4 সংখ্যাটা আছে। মানে আমাকে সেই সমস্ত সংখ্যা দেখতে হবে যারা 1 থেকে 100-র মধ্যে বিলং করবে, তাদের 3টে করে উৎপাদক থাকবে। এবার প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 কোন কোন সংখ্যাগুলোকে আমরা চুজ করব যাদের 3টে করে উৎপাদক থাকবে? না, সেই সমস্ত সংখ্যাগুলোকে চুজ করব যারা কিনা কোনো একটা মৌলিক সংখ্যার বর্গ। আমি এখানে দুম করে কিন্তু 6 ধরতে পারতাম না, কেন 6টা কোনো মৌলিক সংখ্যার বর্গ নয়। আমি আবার 16 ধরতে পারতাম না, কেন 16 হচ্ছে কি 4 স্কোয়ার, তো তাহলে 4টা তো মৌলিক স্যার নয়। ওইটা বুঝতে পেরেছি, ঠিক আছে? বলছি 3টে ফ্যাক্টরগুলো 3টে, তাহলে কি কি হচ্ছে সেইভাবে আমি ভাবলে মানে আমি তো বুঝতে লিখে পারছি না। দিয়েছিলাম একটু আগে 4-এর কি কি ফ্যাক্টর, আমি তো লিখে দিয়েছিলাম 4 আর 7 বলে, দুটো উদাহরণ দিয়েছিলাম তো, 4 আর 49 বলে। হ্যাঁ, আমি ওটা কপি করতে পারিনি, মানে আমি আগেরটা লিখতে গিয়ে ওইটা মিস হয়ে গেছে। ভালো হয়েছে। আমি তো স্ক্রিন অনেক সময় স্টে করেছি, কি করে লিখতে মিস্টেক হয়ে যায়। 4 হ্যাঁ উদাহরণ স্যার, দিয়েছিলাম, আমি 49 দিয়েছিলাম। 4 হবে 1, 2 এবং 4। বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই এবার যাব বলছিলাম। আমরা নেক্সট। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাই পরীক্ষাতে আসে। অ্যাভারেজ অফ
ফার্স্ট 10 প্রাইম নাম্বার। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত? উত্তর হবে 12.5। একদম এক্স্যাক্টলি মুখস্থ করে রাখতে হবে। আমি যতগুলো পয়েন্ট দিয়ে দিয়ে বলছি এগুলো কিন্তু সবগুলো একটা একটা করে প্রশ্ন। পরীক্ষাতে কতবারই দিয়েছে যে 1 থেকে 100-র মধ্যে প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত। তো প্রথম 10টা মৌলিক সংখ্যার গড় 12.5। আমি যদি মুখস্থ করে রাখতে পারি তাহলে আমি পরীক্ষায় তাড়াতাড়ি করে দিতে পারবো, আর যদি মুখস্থ না রাখতে পারি তাহলে আমাকে করতে হবে অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই করে। তারপর নেক্সট লিখব এভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার। প্রথম 5টা প্রাইম নাম্বারের অ্যাভারেজ কত? উত্তরটা হবে 5.6। তাহলে প্রথম 10টা হবে 12.5 আর প্রথম 5টা হবে 5.6। খুব ইম্পর্টেন্ট এটা। এবারে আমরা অ্যাভারেজ দিয়ে অন্য একটা কোশ্চেনে যাব। দেখো ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ all prime numbers from 70 to 90। মিউট করেন, কার সাউন্ড ওপেন করা আছে মিউট করেন, মিউট করেন। রিমা ম্যাডাম মিউট করেন। স্যার আমার তো মিউট করা আছে, আমার মিউট করাই আছে স্যার, আমি কোনো কথা বলিনি। আচ্ছা বেশ। আচ্ছা এবার যাব আমরা নেক্সট। এই যে বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল প্রাইম নাম্বারস। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল প্রাইম নাম্বারস ফ্রম 70 to 90। এই যে প্রাইম নাম্বারের অ্যাভারেজ নিয়ে টোটাল 3টে প্রশ্ন হয়। একটা হচ্ছে প্রথম 10টা প্রাইম নাম্বারের অ্যাভারেজ কত? 12.5। এটা আমরা মুখস্থ করে নিচ্ছি। তারপরে বলবে অ্যাভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বারস 5.6। এটা আমরা মুখস্থ করে নিচ্ছি। তারপরে লাস্ট যেটা বলে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল প্রাইম নাম্বারস ফ্রম 70 to 90। এই জায়গাটা আমাকে বের করতে হবে এবং এখানে চেঞ্জ হয়ে যায়। সবসময় যে 70 থেকে 90 দেবে তার কোনো মানে নেই। কখনো 70 থেকে 90 দিতে পারে, আবার কখনো 50 থেকে 70, 50 থেকে 90 এরকম দিতে পারে। তার মানে আমাকে আগে দেখতে হবে যে 70 থেকে 90-এর মধ্যে প্রাইম নাম্বারগুলো কী কী। তাহলে এখানে আগে বের করি। তাহলে প্রাইম নাম্বার 70 to 90 কি কি হবে? না দেখি আমরা একটা একটা সংখ্যা বলবো। প্রাইম নাম্বার মানে সেই সমস্ত সংখ্যাকে প্রাইম নাম্বার বলবো যাদের দুটো করে উৎপাদক আছে। তার মানে যারা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছুতে ভাগ যাবে না। এখানে আমি বললাম 71 একটা মৌলিক সংখ্যা, কারণ 71 কোনো কিছু দিয়ে ভাগ যায় না। 72 তো মৌলিক সংখ্যা নয়, কারণ 72 2 দিয়ে ভাগ যায় অ্যাটলিস্ট। 73 মৌলিক সংখ্যা। 74 হবে না, 2 দিয়ে ভাগ যাবে। 75 হবে না, 5 দিয়ে ভাগ যাবে। 76 হবে না, 2 দিয়ে ভাগ যাবে। 77 হবে না, 7 দিয়ে ভাগ যাবে। 78 হবে না। 79 হবে মৌলিক সংখ্যা। 80 তো হবে না। 81 হবে মৌলিক সংখ্যা। আচ্ছা 79 কি যাবে মৌলিক সংখ্যা হিসাবে? ঠিক আছে। 81 হচ্ছে মৌলিক সংখ্যা, হবে না। 82 হবে না, 83 হবে মৌলিক সংখ্যা, 83। তারপরে 84 হবে না, 85 হবে না, 86 হবে না, 87 হবে না, কারণ 87 29 × 3, আর একটা হবে 89। তাহলে আমাকে যখন বলবে অ্যাভারেজটা বের করতে হবে তখন আমাকে আগে দেখতে হবে ওই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি। তো আজকে বলতেই পারবো নাকি যে স্যার আমরা এত তাড়াতাড়ি কি করে বের করব, কারণ এটা বের করা তাড়াতাড়ি সম্ভব হবে। আমরা যখন নেক্সট ক্লাসে, আজকে আমরা প্রাইম নাম্বার করছি, যখন নেক্সট ক্লাসে আমরা রুলস অফ ডিভিজিবিলিটি স্টার্ট করব, এই সানডে যখন আমরা রুলস অফ ডিভিজিবিলিটি স্টার্ট করব,
তো তখন সেই রুলস অফ ডিভিজিবিলিটিতে আমরা পুরো ডিটেলস বলে দেব যে একটা সংখ্যাকে আমরা কত কত দিয়ে কিভাবে ভাগ করতে পারি। আপাতত আমরা এখন এভাবে শিখে নিই, আমরা রোববার দিনকার শিখবো একটা সংখ্যাকে কি করে দেখে বলবো কত দিয়ে ভাগ যায়। তো এখন আমি বের করলাম 70 থেকে 90-এর মধ্যে এই 5টা মৌলিক সংখ্যা আছে। তাহলে অ্যাভারেজ মানে কি না, অ্যাভারেজ হলো এই 5টা মৌলিক সংখ্যার যোগফল করার পর তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। এটা বাড়িতে নিজেরা করে নেবেন। এটা যোগ করে যে রেজাল্টটা পাবো তাকে 5 দিয়ে ভাগ করলে হবে অ্যান্সার। 79 স্যার। হয়েছে? বলেন, কারোর যদি কিছু ডাউট থাকে আমাকে প্রশ্ন করেন। এটা নিয়ে কারোর কিছু ডাউট আছে এই অ্যাভারেজ নিয়ে? না স্যার। বেশ, এবারে আমরা নেক্সট যাব। নেক্সট হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 12। আমরা এখন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কোপ্রাইম। এই কোপ্রাইম জিনিসটাকে আর কি বলে? প্রাইম টু ইচ আদার। এটাকে আর কি বলে? রিলেটিভলি প্রাইম। সবগুলোর বাংলা মানে হচ্ছে পরস্পর মৌলিক। খুব ইম্পর্টেন্ট। আমরা পরস্পর মৌলিক কখন বলবো? পরস্পর মৌলিক না যখন when HCF of to any number is 1, then this pair of number said to be co-prime. তাহলে যখন যে কোনো দুটো সংখ্যা তাদের গসাগু যদি এক হয় তখন সেই যে দুটো পেয়ার অফ সংখ্যা তাদেরকে বলা হবে পরস্পর মৌলিক বা কোপ্রাইম কিংবা প্রাইম টু ইচ আদার। তো আমরা এখন ডেফিনেশনটা জেনে গেছি। পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসে আমরা এখন সেটা ডিসকাস করব। আশা করি এটা কপি করা হয়ে গেছে। হয়েছে? কপি হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এবার প্রশ্ন একটা দিই, তাহলে প্রশ্নটা দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হুইচ ওয়ান of the following is not co-prime? Option A, 2549, B, 4964, C, 6400, D, none of this. উত্তর কি হবে? $6,400. 6400। আচ্ছা, আর বাকিরা বলেন, প্রত্যেকে বলেন, এটা প্রত্যেকে বলেন কি অ্যান্সার? সি। সি, 6400। আচ্ছা, 6400, এই 6400টাকে আমরা কোপ্রাইম বলবো না কেন? এদের গসাগু তো এক নয়। হ্যাঁ, এদের গোসাগুটা এক নয়। আচ্ছা, তাহলে সবাই ক্লিয়ার হয়ে গেল যে যেহেতু
এদের গসাগুটা কত? 1। তাহলে এরা হচ্ছে কোপ্রাইম, এরা হচ্ছে কোপ্রাইম। এদের গসাগু কত? 1, তার মানে এটা হচ্ছে কোপ্রাইম। এদের গসাগু কত? 4, তার মানে এরা কিন্তু কোপ্রাইম নয়। তো আমরা যদি এই ডেফিনেশনটা না শিখতাম তাহলে আমরা অ্যান্সার করতাম কিন্তু নান অফ দিস। ওই একই কেস, যে সবই তো বর্গ সংখ্যা দেখতে পাচ্ছি, 25, 49, 49, 64, 64, 100, তার মানে এগুলো কিছু হবে না, মেরে দিন, এটা হচ্ছে নান অফ দিস। কিন্তু এটা নান অফ দিস হবে না, এটা উত্তর হবে 64, 100, কারণ এদের গসাগু 1 নয়। হয়েছে? কারোর কিছু? রেঞ্জ অফ প্রাইম নাম্বার, আর এখানে লিখবো নাম্বার অফ প্রাইম নাম্বার। এখানে লিখবো 1 to 50। কটা আছে? 15টি মৌলিক সংখ্যা আছে। 51 to 100, এটা আছে 10টি। 101 to 150, এটা আছে 10টি। আর 151 থেকে 200, এটা আছে 11টি। আমরা যদি দেখে নিই, টোটাল যদি আমরা একটা লাইন কনসিডার করে দিই তাহলে কি আসছে, যে 1 থেকে 200 টোটাল আছে 40-60। পরীক্ষাতে এগুলোই আসে, সুতরাং আমরা এগুলো আগে থেকে রেডি করে যাব। ইভেন যদি কেউ এবারে এসআইয়ের পরীক্ষাটা দিয়ে থাকেন তাহলে দেখবেন এবার প্রশ্ন করেছিল 1 থেকে 100 কটা মৌলিক সংখ্যা আছে। এবারে এসআই পরীক্ষা, যেটা গত সপ্তাহে হয়ে গেল, 5 তারিখে যেটা হয়ে গেল। তো উত্তরটা কি হবে? 1 থেকে 100, তার মানে আমি এখান থেকে এই পর্যন্ত নেব, তাহলে কত হবে? এখান থেকে এই পর্যন্ত, উত্তর হবে 25টি। তাহলে আমি যদি টেবিলটা মুখস্থ করে যাই তাহলে আমার কি এটার কোনো সমস্যা হলো না, আমরা এখান থেকে আরামসে বলে দিতে পারবো। এবার যদি আমাকে বলে 101 থেকে 200 কতগুলো প্রাইম নাম্বার আছে, তাহলে 101টা কি এখান থেকে শুরু, আর 200টা কোথায়? এখানে শেষ। তাহলে সেক্ষেত্রে কত হবে? 10টা আর 11টা। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, কারোর কিছু কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। বেশ, এবার আমরা নেক্সট যাব। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 14। এ প্রাইম নাম্বার can be written always in the form of 6k plus minus 1। একটা প্রাইম নাম্বারকে, এখানে কেটা কি না, কেটা হয়ে গেল 1 2 3 ডট ডট ডট, এরকম ভাবে একটা প্রাইম নাম্বার। এটা শুধু এটা কি হবে? এ প্রাইম নাম্বার ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ 6k প্লাস মাইনাস 1। এক্সেপশনাল আছে, এক্সেপশন 2 and 3, এই দুটো মৌলিক সংখ্যা, যে দুটো মৌলিক সংখ্যাকে এই 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যায় না, বাদ বাকি প্রত্যেকটা মৌলিক সংখ্যাকে এই 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যায়। হয়েছে? এখানে একটা নোট বলে, একবার রিপিট করবেন যেটা বললেন, হ্যাঁ যেটা বললেন আর একবার রিপিট করবেন। এই তো, একটা প্রাইম নাম্বারকে সবসময় 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যাবে। একটা প্রাইম নাম্বারকে সবসময় 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যাবে। শুধুমাত্র 2 এবং 3 এই দুটো মৌলিক সংখ্যা আছে যাদেরকে 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যাবে না। বাদ বাকি প্রত্যেকটা সংখ্যা আছে, প্রত্যেকটা মৌলিক সংখ্যা আছে যাদেরকে 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যাবে।
হয়েছে, বোঝা গেছে? এখানে একটা আমরা নোট বলে ইয়েস স্যার। জিনিস লিখবো, নোট। খুব ইম্পর্টেন্ট এই নোটটা। নোট লিখবো কি? নোট লিখবো if a number be written in the form of 6k plus minus 1, it may or may not be prime। খুব ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি যে একটা মৌলিক সংখ্যাকে সবসময় 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যায়, কিন্তু একটা যে কোনো সংখ্যাকে যদি 6k প্লাস মাইনাস 1 আকারে লেখা যায় তাহলে সেই সংখ্যাটা মৌলিক হতে পারে, আবার নাও হতে পারে। আমি এক্সাম্পল দিই। এক্সাম্পলে ধরো বললাম এখানে 35কে আমরা এরকমভাবে লিখতে পারি, তার মানে এটা কি ফর্মে আসছে? 6k প্লাস 1 ফর্মে। ভুল লিখলাম, 35টাকে লিখবো 6 × 6 প্লাস -1। তার মানে ফর্মটা কি? 6k - 1 এই ফর্মে। আবার লিখলাম 71, 6 × 12 - 1, এটাকে লিখলাম 6k - 1 ফরম্যাটে। আবার ধরো লিখলাম আমি এরকম 13, 6 × 2 + 1। তার মানে এখানে আমি 3টে এক্সাম্পল দিলাম এইটার জাস্টিফাইডের জন্য, যে 35 এই একটা সংখ্যাকে 6k - 1 ফর্মে লিখছি, আবার 71কে 6k - 1 ফর্মে লিখছি, আবার 13কে 6k + 1 ফর্মে লিখছি। তাহলে দেখবো এই যে 71টা প্রাইম নাম্বার, 13 হচ্ছে প্রাইম নাম্বার, কিন্তু এটা প্রাইম নাম্বার নয়, 35 প্রাইম নাম্বার নয়। সেই কারণে বলা হয়েছে যে একটা নর্মালি সংখ্যা, যে কোনো সংখ্যা, তাকে যদি 6k + 1 ফর্মে লেখা যায় তাহলে সেটা প্রাইম নাম্বার হতে পারে কিংবা নাও হতে পারে, কিন্তু একটা প্রাইম নাম্বারকে অলওয়েজ 6k + 1 ফর্মে লেখা যায়। যদি কারোর কিছু ডাউট থাকে প্রশ্ন করবে, এক্স্যাক্টলি এখান থেকেই প্রশ্নটা হুবহু কপি করে। এবং সবথেকে বেশি যেটা ভুল হয়, যেটা ভুল বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখা যায়, বিভিন্ন জায়গাতে দেখা যায়, ওই যে ফর্মটা আছে যে একটা সংখ্যা 6k + 1 ফর্মে থাকে মানেই মৌলিক সংখ্যা হয়ে যায়। কীরকম এটা ভুলটা ধরা পড়ে না, যখন একটা সেট অফ নাম্বার দিয়ে বলে যে এদের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা হবে কিংবা কোনটা মৌলিক সংখ্যা হবে না, তখন অনেকে কি করে ওই 6k + 1 ফরম্যাটটাকে দেখিয়ে দেয়, কিন্তু এটা আধা সত্য আর আধা অসত্য। মানে কখনো কখনো মৌলিক সংখ্যা হতে পারে, আবার কখনো মৌলিক সংখ্যা নাও হতে পারে। সুতরাং ইট ইজ নট স্ট্রঙ্গার পয়েন্ট টু এক্সামিন এ নাম্বার প্রাইম অর নট। এটা কিন্তু একটা সংখ্যা মৌলিক হবে কি হবে না সেটার জন্য কিন্তু এটা সাফিসিয়েন্ট কিন্তু কন্ডিশন হোল্ড করছে না। সুতরাং এই দিক থেকে আমরা কখনোই চেক করব না যে একটা সংখ্যা মৌলিক সংখ্যা হবে নাকি হবে না। তাহলে প্রশ্ন হলো আমরা কি করে বুঝবো একটা সংখ্যা মৌলিক হবে কি মৌলিক হবে না, আমরা এখন সেটাই দেখব। তার আগে এটা নিশ্চয়ই কপি হয়েছে, যদি কারোর কোনো কোয়ারি থাকে কোয়ারি করো, আমি নেক্সট যাব। এইটা করলে আমাদের প্রাইম নাম্বারের গল্প শেষ। যে যাই পরীক্ষা দাও, একদম গ্রুপ ডি থেকে শুরু করে যত উপর দিকে যা পরীক্ষা আছে, এই খাতার বাইরে কোনো প্রশ্ন আসবে না। শুধু খাতাটাকে বারবার করে পড়তে হবে, এই পড়লে এখান থেকে সমস্ত প্রশ্ন একদম হুবহু কপি টু কপি হবে। আমরা এখন নেক্সট যাচ্ছি। এখন আমাদের পয়েন্ট হবে হাউ টু এক্সামিন a number is prime or not। আমরা কি করে বুঝবো একটা সংখ্যা প্রাইম হবে কি হবে না? একটা এক্সাম্পল নেব।
এক্সাম্পলটা কি না, এক্সাম্পল বলছি এরকম ধরনের যে ইজ 221 প্রাইম। প্রশ্নটা হলো 221 এই সংখ্যাটি কি মৌলিক সংখ্যা? প্রশ্ন হলো আমি এটাকে কি করে টেস্ট করব। এটাকে টেস্ট করার জন্য আমাদের অ্যাডিশনালি কিছু জানতে হবে। যদি আমরা না জানি তাহলে কিন্তু এটা করা কখনোই সম্ভব নয়। আমাদের কি জানতে হবে? আজকে যারা ফার্স্ট টাইম ক্লাস করছে আমি তাদের জন্য বলছি 1 to 35 এই সংখ্যাগুলোর বর্গ, 1 থেকে 20 এই সংখ্যাগুলোর কিউব মানে ঘন, আর এ মানে 1 হয়, বি মানে 2 হয়, পি মানে 16 হয়, অ্যালফাবেটিক্যাল পজিশন, এই তিনটে মুখস্থ লাগবে। এগুলো মুখস্থ ছাড়া অনেক চ্যাপ্টার আছে যেগুলো করা সম্ভব নয়। সম্ভব সবই, পরীক্ষা হলে করা সম্ভব না, সময়টা অনেকটা বেশি সময় চলে যাবে। আর বিশেষ কথা কিছু কিছু অঙ্ক আছে যেগুলোতে একদম ডাইরেক্টলি স্কোয়ার কিংবা কিউব যদি মুখস্থ না থাকে তাহলে ওই সমস্ত অঙ্ক আমরা সলভ করতেই পারবো না। তো যাই হোক, এখন আমি এখানে বলে দিই আমার যেটা দরকার, এটা প্রত্যেকে বাড়িতে মোটামুটি মুখস্থ রাখবে। এবার আসছি 221। আমরা মোটামুটি জানি কি 14 স্কোয়ার। 14 স্কোয়ার কত হয় একজন বলেন? স্যার 196। 196। 15 স্কোয়ার কত? 225। 225। হ্যাঁ, আবার এখানে সংখ্যাটা দিয়েছে 221। তার মানে দেখতে পাচ্ছি এখানে এই যে 225 মানে 15 স্কোয়ার। 15 স্কোয়ার হচ্ছে এখানে 16 স্কোয়ারও কিন্তু 256, সেটাও কিন্তু 221 থেকে বড়, কিন্তু আমরা এটা নেব না, একদম নিয়ারেস্ট যেটা সেটাকেই নেব। 15 স্কোয়ার 221 থেকে গ্রেটার, তার জন্য লিখলাম 15 স্কোয়ার গ্রেটার দেন 221। নেক্সট স্টেপ কি হবে? all prime numbers less than 15 are, এই যে 15 স্কোয়ার পেয়েছি, এই যে 15 স্কোয়ার পেয়েছি, এই 15 থেকে ছোট প্রাইম নাম্বারগুলো কি কি? 2, 3, 5, 7, 11, 13। তার মানে আমি আগে দেখলাম যে প্রাইম নাম্বারগুলো কি কি, সেটা আমরা আগে এভাবে লিখে নেব যে প্রাইম নাম্বারগুলো কি কি 15 থেকে ছোট। এখন প্রশ্ন হচ্ছে 221 প্রাইম নাম্বার তখনই হবে যদি 221-এর দুটো উৎপাদক থাকে। কি কি? 1 এবং 221। প্রাইম নাম্বারের ডেফিনেশনটা তাই ছিল যে প্রাইম নাম্বার যার দুটো করে উৎপাদক আছে 1 এবং সেই সংখ্যা, তারাই হচ্ছে প্রাইম নাম্বার হয়। তো ন্যাচারালি এখানে কি হবে যে 221 এই যে সংখ্যাটা আমি বলছি, তাহলে এটার উৎপাদক যদি কোনোভাবে 2, 3, 5, 7, 11-র মধ্যে যে কোনো একটা হয়ে যায়, তাহলে তখন কি হয়ে যাবে? 221-এর তিনটে উৎপাদক হয়ে যাবে। আর তিনটে উৎপাদক হয়ে গেলে তখন কিন্তু আমরা তাকে মৌলিক সংখ্যা বলবো না। তাহলে এবার আমরা টেস্ট করি যে এদের 221-এর উৎপাদক 2, 3, 5, 7, 11, 13 হয় কিনা। প্রথমে আসবো 2। 2 দিয়ে তো 221 ভাগ যায় না, কারণ শেষের সংখ্যাটা 1 আছে। তাহলে 2 হচ্ছে এর হলো না, এটা উৎপাদক বা ফ্যাক্টর হলো না। 3 হবে না, কারণ এই যে সবগুলোর যোগফল 2, 2 আর 1, এদের সবগুলোর যোগফল কি 5। 5 তো 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা উৎপাদক হবে না। 5 তো উৎপাদক হবে না, কারণ লাস্টে কি সংখ্যাটা 1। 7 উৎপাদক হবে না, 11 হবে না, 13 হবে না। তার মানে এরা যতগুলো সংখ্যা লিখেছি, এবার আমি কি করে তাড়াতাড়ি টেস্ট করলাম, এটা আমি নেক্সট যেমন কামিং সানডে ক্লাসটা নেব রুলস অফ ডিভিজিবিলিটি, তখন এই জিনিসটা আমি ডিসকাস করব যে কি করে আমি তাড়াতাড়ি একটা সংখ্যা ডিভাইজড হবে। 13 তো হবে স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ 17 হবে তো, 13 তো দিয়ে হবে। করলে 17 হবে। 13 হবে? হ্যাঁ 13 দিয়ে করলে 17 আসে। 13 × 17। কি করে হবে স্যার 13? 221 কি 13 দিয়ে ভাগ যায়? হ্যাঁ স্যার 17 আসছে, 13 × 17 221। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। হ্যাঁ 13।
13, আমি ভুল করেছি, হ্যাঁ 13। তাহলে 221 13 দিয়ে ভাগ যায়। তাহলে 13 দিয়ে ভাগ যায় মানে কি, তাহলে 221-এর কটা উৎপাদক হয়ে গেল? 3টি উৎপাদক হয়ে গেল এখানে। 3টি উৎপাদক না, অনেকগুলো হয়ে গেল। 1 হয়েছে, 13 হয়েছে, 17 হয়েছে, 221 হয়েছে। তার মানে কি, এ তো 4টি উৎপাদক হয়ে গেল। তাহলে এটা কখনো 221 মৌলিক সংখ্যা নয়। Therefore 221 is not prime number, as 13 is a factor of 221। যেহেতু 13টা হচ্ছে 221-এর একটা উৎপাদক, যেহেতু 13টা হচ্ছে 221-এর একটা উৎপাদক, সেই কারণে 221 মৌলিক সংখ্যা হলো না। তাহলে একটা সংখ্যা মৌলিক সংখ্যা হবে কি হবে না, সেটা টেস্ট করার নিয়মটা হচ্ছে এটাই। মানে এটা ছাড়া আমরা অন্য কোনোভাবে মৌলিক সংখ্যা টেস্ট করার যে প্রসেসগুলো আছে সেটা টেস্ট করব না, করলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এই ছিল আজকে আমাদের মৌলিক সংখ্যার টপিক। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে, বলেছে এই যে ফার্স্ট কোশ্চেনটা যেটা দেখতে পাচ্ছি, যে 51 থেকে 200 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে, এটা আমরা আগেই বলেছি। তো এটা কত 31 অ্যান্সার হবে? 31। এই যে আমরা টেবিলটা লিখেছি, সেখান থেকে আমরা পেয়ে যাব 31। তাহলে এর অ্যান্সারটা হবে কি, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে ডি ফর দিল্লি। সেকেন্ড কোশ্চেন আছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? কত এখানে? 5.6, মানে এটা অপশন এ। দেখুন ওইগুলোই তো একটা প্রশ্ন। তারপর বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? আচ্ছা, আমি ওটা কত লিখেছি? 12.5 লিখেছি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। খুব সম্ভবত আমি ভুল লিখেছি, 1 মিনিট। ওটা 12.5 হবে না, ওটা কারেকশন করে লেখেন 12.9। 12.9 হবে, 12.5 হবে না। আচ্ছা, তাহলে এর উত্তরটা হবে কি, বোম্বে। তাহলে আমাদের 1, 2, 3 এই কোশ্চেনগুলো কিন্তু সলভ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যাব। নেক্সট যদি যাই, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 12, 13 এই দুটো অঙ্ক করব। কোশ্চেন নাম্বার 12 এবং 13। কোশ্চেন নাম্বার 12 এবং 13 কি বলছে? বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ টুয়াইন প্রাইম নাম্বার। সি। তাহলে C অপশন কি হবে। আসবে? এই যে সি হবে। এই যে গ্যাপ কত? 2, মানে গ্যাপ হচ্ছে 1 আছে, 1, 12টা নেই। তারপর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ট্রিপলেট। এই যে 3, 5, 7, মানে দেখেন এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে। তার মানে যে খাতাতে লিখিয়েছি সে খাতার যদি ঠিকঠাক করে পড়া যায়, তার মানে এই সমস্ত অ্যান্সার করতে কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নয়। এবারে আমি একটু লজিক্যাল অ্যান্সারের দিকে যাচ্ছি। লজিক্যাল অ্যান্সার মানে যে কোশ্চেনগুলো নিয়ে আমাদের একটুখানি ভাবনা চিন্তা করতে হয়। তাদের মধ্যে একটা প্রশ্ন হলো কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 বলছে যে ইফ a, b, c, d are in distinct prime number with an smallest prime number, তাহলে a, b, c, d এদের মধ্যে একটা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আছে। আচ্ছা বলেন তো, তার মানে এখানে a, b, c, d এর ভ্যালু, কোনো একটা ভ্যালু কত হতে পারে? তাহলে কি হবে এখানে? এদের গুণফলটা কি হবে? অড নাম্বার হবে, না ইভেন নাম্বার হবে, না প্রাইম নাম্বার হবে, না কোনোটাই হবে না? উত্তর কি হবে? ইভেন। ইভেন নাম্বার হবে, কারণ এখানে আমাকে বলে দিয়েছে যে প্রাইম নাম্বার উইথ অ্যান স্মলেস্ট প্রাইম নাম্বার। আমাদের স্মলেস্ট প্রাইম নাম্বারটা কি? 2 তো।
তাহলে দুই। এদের মধ্যে এ অথবা বি অথবা সি অথবা ডি কেউ একজন 2 আছে। তাহলে আমরা তো একটা তো ইভেন নাম্বার জানি, এটাই তো একটা ইভেন নাম্বার। আর বাদ বাকিগুলো কি থাকবে? সবই অড নাম্বার। তাহলে যদি 2 এর সঙ্গে কোনো অড নাম্বার গুণ করা যায় তাহলে সেটা সবসময় ইভেনই হয়, কারণ স্মলেস্ট প্রাইম নাম্বার মানে আমরা 2কে বোঝাচ্ছি। তার মানে এখানে এ বি সি ডির মধ্যে যে কোনো একটা সংখ্যা হলো 2, বাদ বাকি যেগুলো আছে সবই মৌলিক সংখ্যা এবং তারা বিজোড় সংখ্যা বটে। তাহলে 2 এর সঙ্গে যখন কোনো একটা বিজোড় সংখ্যা গুণ করা হয় কিংবা মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার গুণ করা হয় তখন সবসময় সেই গুণফলটা জোড় হয়ে যায়। সেই কারণে 23-এর উত্তর হবে বোম্বে, ইভেন নাম্বার হয়ে যাবে। এরকম একটা লজিক্যাল কোশ্চেন আছে। আমরা এরপরে আর একটা লজিক্যাল প্রশ্নতে যাব, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দিতে হবে। এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 24-এ। কোশ্চেন নাম্বার 24 কি বলছে? বলেছে হুইচ ইজ কারেক্ট, কোনটা সঠিক। বলেছে অল প্রাইম নাম্বারস আর কো প্রাইম টু ইচ আদার। বলেছে সমস্ত মৌলিক সংখ্যা পরস্পরের সঙ্গে কো প্রাইম হবে। এই কথাটা ঠিক না ভুল? বলেছে সমস্ত মৌলিক সংখ্যাগুলো একে অপরের কো প্রাইম। এই কথাটা ঠিক না ভুল? ঠিক স্যার। কারণ কো প্রাইম হতে গেলে কি বলেছিলাম? কো প্রাইম হতে গেলে তাদের 1 হবে। গসাগুটাকে 1 হতে হবে। তো দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে, একদম 1 নম্বর পয়েন্টে লেখা আছে। আর এক গসাগু যদি 1 হয় তারা কো প্রাইম হবে। তার মানে একেরটা কারেক্ট। দুয়েরটা কি বলছে? বলেছে এনি কনজিকিউটিভ হোল নাম্বার আর অলওয়েজ কো প্রাইম। এনি কনজিকিউটিভ হোল নাম্বার মানে 1 2 3 4 5 এগুলো হচ্ছে পরপর হোল নাম্বার। এনি কনজিকিউটিভ হোল নাম্বার আর অলওয়েজ কো প্রাইম। কথাটা ঠিক না ভুল? ঠিক। ঠিক। হোল নাম্বার মানে আমরা 0 থেকে বুঝি। ও না না, হোল নাম্বার মানে আমরা 0 থেকে বুঝি। যদি এটা দিত এনি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার তাহলে ঠিক হতো। যদি এখানে হোল নাম্বার না দিয়ে ন্যাচারাল নাম্বারটা দিত তাহলে কিন্তু সঠিক হতো। এখানে 0 এবং 1 এটা কি পরস্পর মৌলিক নাকি? 0 আর 1 এর গসাগু কখনো 1 হয় নাকি? তার মানে এরা পরস্পর মৌলিক নয়, কিন্তু এরা পরস্পর মৌলিক, এরা পরস্পর মৌলিক, এরা পরস্পর মৌলিক, এরা পরস্পর মৌলিক। তার মানে consecutive natural numbers are co-prime, but consecutive whole number may or may not be co-prime. consecutive natural numbers মানে পরপর যে সংখ্যাগুলো আসবে 1 2 3 4 5 6 এগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলি। এরা কিন্তু সবসময় পরস্পর মৌলিক হবে, কিন্তু যখন হোল নাম্বার বলবো তখন তো 0 ইনক্লুডেড, তখন হ্যাঁ কিন্তু স্যার, হবে না। এটা কাউন্ট করিনি। তাহলে সেই হিসাবে আমরা কিন্তু দুয়েরটাকে নিতে পাচ্ছি না। 3 নম্বর বলেছে সাম অফ এনি টু কো প্রাইম নাম্বার ইজ অলওয়েজ কো প্রাইম। ধরো এরকম ভাবে বলছি 3 এবং 5 এরা হচ্ছে কি কো প্রাইম। আচ্ছা এদের যোগফলটা কত হবে? 8। তাহলে দেখো 8 3 এর সঙ্গে কো প্রাইম, আবার 8 5 এর সঙ্গে কো প্রাইম। আমি যদি উদাহরণটাকে একটু অন্যভাবে নিই, ধর নিলাম 7 এবং 11। তো 7 এবং 11 এদের যোগফল কত হবে? 18। 7 এবং 18 এটা মৌলিক, আবার 11 এবং 18 এটাও পরস্পর মৌলিক। সেই কারণে এটা আমরা ঠিক হিসাবে নেব যে সাম অফ টু কোপ্রাইম নাম্বার ইজ অলওয়েজ কোপ্রাইমড। তাহলে একেরটা ঠিক, দুয়েরটা ভুল, তিনেরটা ঠিক। চারেরটা কি বলছে? দ্য কোপ্রাইম নাম্বার নিড নট টু বি প্রাইম নাম্বার। বলেছে কোপ্রাইম নাম্বার হতে গেলে প্রাইম নাম্বার হতে হবে এরকম কোনো মানে নেই। এটা ঠিক না ভুল? ঠিক। ঠিক স্যার। তাহলে হচ্ছে আমার চারেরটাও ঠিক হয়ে গেল। তাহলে একেরটা ঠিক, তিনেরটা ঠিক, চারেরটাও ঠিক। সেই হিসাবে এটা বলবে এই যে
1, 3 and 4 correct. So answer Bombay. কি বোঝা গেছে? হ্যাঁ কারো কিছু ডাউট আছে এটা? কারো কিছু ডাউট নেই আশা করি। এবারে আমরা নেক্সট একটা অঙ্ক শিখব। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। কোশ্চেন নাম্বার আমরা শিখব 21। কোশ্চেন নাম্বার 21 এখন আমরা অঙ্কটা শিখব। কি বলছে? সাম অফ টু ডিফারেন্ট প্রাইম নাম্বার ইজ আ, সাম অফ টু ডিফারেন্ট প্রাইম নাম্বার ইজ আ, কি হবে? প্রাইম নাম্বার হবে, না কম্পোজিট নাম্বার হবে, না ইদার প্রাইম অর কম্পোজিট হবে, না নান অফ দিস হবে। প্রথমে বলি কম্পোজিট নাম্বার এর বাংলাটা হচ্ছে যৌগিক সংখ্যা। এইটা নিজেরা আমাকে করে বলেন উত্তরটা কি হবে? কম্পোজিট সি। নাম্বার অপশন সি, ইদার প্রাইম অর কম্পোজিট। হ্যাঁ স্যার। এক্সাম্পল যৌগিক সংখ্যা 2 আর 3 তো 5 হয়, তাহলে তো ওখানে অলরেডি প্রাইম হচ্ছে। আচ্ছা, আর 5 3 8 হয়, ওটা তো যৌগিক হচ্ছে। একদম তাই। দুটো প্রাইম আমাকে বলেছে সাম অফ এনি টু ডিফারেন্ট প্রাইম নাম্বার। আমি 2 আর 3 এই দুটো প্রাইম নাম্বার নিলাম, তো সেই দুটো প্রাইম নাম্বার কত আসছে? 5। তার মানে এটা একটা মৌলিক। আবার যখন দুটো আলাদা প্রাইম নাম্বার নেব 3 এবং 5, তাদের এটা কত দেখতে পাচ্ছি? তাদের দেখতে পাচ্ছি 8। এটা কিন্তু যৌগিক। তার মানে দুটো মৌলিক সংখ্যার যোগফল কিংবা দুটো মৌলিক সংখ্যার বিয়োগফল, সাম অফ টু ডিফারেন্ট প্রাইম নাম্বার অর ডিফারেন্স অফ টু ডিফারেন্ট প্রাইম নাম্বার ইজ অলওয়েজ ইদার প্রাইম অর কম্পোজিট। দুটো আলাদা আলাদা মৌলিক সংখ্যার যোগফল কিংবা বিয়োগফল মৌলিক কিংবা যৌগিক উভয়ই হতে পারে। এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক ছিল। আচ্ছা, এখন আমরা নেক্সট অঙ্ক যাব, কোশ্চেন নাম্বার 20। খুব লজিক্যাল ম্যাথ এটা। কোশ্চেন নাম্বার 20 কি বলছে আমরা একটুখানি দেখে নিই। কোশ্চেন নাম্বার 20 বলছে যে হোয়াট ইজ নাম্বার 1। আমরা একটাকে কি বলবো? প্রথম কথা, একটাকে মৌলিক সংখ্যা হবে? উত্তর হবে না। কেন না? কারণ একের একটি উৎপাদক। তাহলে সেই কারণে অপশান এতে আমি বলছি না, একটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো না, কারণ একের একটা মাত্র উৎপাদক আছে। আচ্ছা, একটাকে কি আমরা কম্পোজিট নাম্বার বলবো, যৌগিক সংখ্যা? আমাকে কেউ একজন বলেন যৌগিক সংখ্যা কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই কম্পোজিট নাম্বার? কম্পোজিট নাম্বার আমরা কাকে বলবো? যৌগিক সংখ্যা কাকে বলবো? স্যার 3-এর বেশি উৎপাদক থাকবে, মানে 1 দিয়েও যাবে না, ওই সরি 2 ওই সংখ্যাটা দিয়েও যেতে পারে, মানে 4-এর যেমন 1 2 4 নিজে, এরকম মানে 2 বা তার অধিক উৎপাদক। 2 অথবা তার অধিক উৎপাদক, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 2টা কি যৌগিক সংখ্যা? 2-এর তো দুটো উৎপাদক। স্যার অন্তত পক্ষে 3টি উৎপাদক থাকবে। হ্যাঁ, 2-এর বেশি। একদম 2-এর বেশি। আচ্ছা দেখেন তো, ছোটবেলা থেকে আমরা একটা জিনিস পড়েছি না, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত পড়েছি না? আমরা ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত পড়ে এসেছি? ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা আমরা 2 পড়ে এসেছি, ওটা আমরা ভুল পড়ে এসেছি। তাহলে কম্পোজিট নাম্বার কি করতে হবে? অ্যাটলিস্ট 3 ফ্যাক্টরস। 3টে করে উৎপাদক থাকলে তবেই তাকে বলবো আমরা যৌগিক সংখ্যা, অ্যাটলিস্ট 3 ফ্যাক্টরস। তাহলে কম্পোজিট নাম্বার 1 তো হবে না, কারণ একের তো একটাই উৎপাদক আছে। কোশ্চেন নাম্বার সি বলেছে নিদার প্রাইম নর কম্পোজিট, তাহলে মৌলিক নয়, যৌগিকও নয়।
আচ্ছা, তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? আমরা এই যে নাম্বার সিস্টেম বলি 1 2 3 4 এরকম ভাবে যাচ্ছে। 2 এবং 3 এরা হচ্ছে মৌলিক সংখ্যা, 4 হচ্ছে বলছি কম্পোজিট নাম্বার। তার মানে আর বাকি থাকলো কি? এই যে 1টাকে বলবো জাস্ট একটা ন্যাচারাল নাম্বার, কিংবা এটা একটা হোল নাম্বার। এইটা ছাড়া আদার্স কিছু বলা যাবে না। 2 3 4 এগুলো সবাই ন্যাচারাল নাম্বার, সবাই হোল নাম্বার। স্পেশালি 1 এই সংখ্যাটা মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, এটা শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা কিংবা শুধুমাত্র একটা স্বাভাবিক সংখ্যা। সেই কারণে উত্তর হবে অপশান সি। আমি কি বোঝাতে পেরেছি? কারো কিছু ডাউটস আছে? এনিওয়ান, কারো কিছু ডাউটস?